আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ২২। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। নাজহাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, সাথে সাথেই এখন ফজরের আজানে স্বর ছড়াচ্ছে চারদিকে। তৌসির নিজের ক্লিনিক আছে, সেখানে নিয়ে এসেছে তৌসির ওকে। নাজহার পেটের পাশ থেকে বুলেট বের করা হয়েছে। নাজহা বর্তমান কেবিনে আছে রেস্টে, জ্ঞান ফেরেনি এখনও। তৌসির সাথে বিবিজান ওর বাবাও এসেছেন। তাদের আসার পর রুদ্ররা সবাই এসেছে। সবাই বলতে নাজিম চাচা, মিনহাজ মামা, কেরামত, নোমানরা এসেছে। বিবিজান যখন জিজ্ঞেস করেছিলেন নাজহার গুলি লাগলো কিভাবে, তখন বিবিজানকে তৌসির মিথ্যা বলে অনেক কিছু বানিয়ে বলেছে। জীবনে এই প্রথম সে একের পর এক মিথ্যা বলে যাচ্ছে বিবিজানকে, তাও শুধুমাত্র নাজহার জন্য। আজ বলেছে তৌসির ট্রিগার টেনে মজা করেছিল নাজহার সাথে, আর ভুল করে নাজহার লেগে গেছে। অবশ্য বিবিজান এই কথা পুরোপুরি বিশ্বাস করেননি। তারপরও ওকে খুব বাজেভাবে বকেছেন। ছোট একটা মেয়ে, যদি বড়সড় কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কি হতো? তৌসির তো নিজের বাবার হাতে মারও খেয়েছে। ওর বাবা দূরে থাপ্পড় মেরে ওকে বলেছে যদি নাজহার কিছু হয় তাহলে উনি তৌসিরের কিডনি বের করে বেচে দিবেন। তৌসির সব বকা সহ্য করে নিচ্ছে। সত্য অর্থে এসব তৌসিরের গায়ে লাগছে না। তৌসির প্রাণ তো লুটিয়ে আছে নাজহারের কাছে। কলিজা খচখচিটা কমছেই না, বরং ক্রমাগত স্রোতের মতো বাড়ছে। তৌসির কীভাবে আর কাকেই বা বলবে ও যে তার নাজহারকে আঘাত করেনি। নাজহা যে বড্ড বোকা, নিজে বোকামি করে নিজেই কষ্ট পেয়েছে। নাজহা কি? ও তো জ্ঞানশূন্য হয়ে ঘুমিয়ে আছে, কোনো কষ্ট ব্যথা অনুভব হচ্ছে না তার। সব তো তৌসিরের, সব সাদায়, সব দায়, সব কিছু ওর। একে তো নাজহার এই অবস্থায় শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে, আরেক তো কতটি টাকা তৌসিরে যাবে। এই কষ্টের মধ্যে তৌসির টাকার চিন্তাটাও করেছে। কি আর করার, টাকা তো যাবেই, বউটা সুস্থ থাকলেই হলো। তৌসির কেবিনের সামনে করিডোরে বেঞ্চে হেলান দিয়ে বসে আছে, বুকে ২ হাত গুজে ঠান্ডা হয়ে। পাশে নাজহারের বাবা আর ওর মাস্টার চাচু আর তাল্লা ভাই বসে আছেন। রাত ১টার সময় কল গিয়েছে তাদের কাছে, নাজহারের গুলি লেগেছে। সিদ্দিক সাহেব সামনে যাদের পেয়েছেন তাদের নিয়ে চলে এসেছেন। এসে ওনারা অনেক গালাগালি করেছেন বটে, তবে তৌসির এদের একান্ত নিয়ে সাফাই করে বলেছেন, এইসব আপনাদের কীর্তি আমি জানি। আপনাদের জেলে দেওয়ার লইগা ফাঁসাইছেন আমারে, আর আমার পরিবার এসব জানে না। আপনাদের মাইয়া বাসার ভয়ে নিজে গুলি করছে, তাই এখন বেশি চিল্লাইলে আমার বিবিজান দাজান সবাই এগুলো চাইনা যাইবে আপনাগো মাইয়ের আসল রূপ, পরে তারাও খেলতে লাগবো। আপনারা তো জানেন আপনাদের কি দোষ। তৌসিরের কথা শুনে নাজহারের পরিবার টু শব্দ করেনি, কারণ ওনারাই তো সব কিছুর মূল। এত কিছুর পর যে তৌসির নাজহারকে বাঁচিয়ে রেখেছে, এটাই অনেক, আর কথা বলার প্রয়োজন নেই। তৌসির নিশ্চুপ হয়ে বসে আছে। তখন ওর পাশে এসে রুদ্র দাঁড়ায়। রুদ্রকে দেখে তৌসির ওর দিকে এক নজর তাকায়, ফের কিছু না বলে চুপ হয়ে যায়। রুদ্র তৌসিরের কাঁধে হাত রেখে ফিসফিস করে বলে, ভাই, ভাবির কোনোটা হইব না, চিন্তা করিও না। তৌসির রুদ্রের কথায় ওর চোখের দিকে তাকিয়ে কাঁধে রাখা হাতটা রুদ্রের নিজের হাতের উপরে চেপে দীর্ঘশ্বাস ফেলে বলল, চিন্তা কি আর এমনি এমনি করি রে রুদ্র? পেটের মাঝখানে যদি লাইকে যাইতো তাইলে আমার কত বড় ক্ষতিটা না হইতো, ভাবছোস? রুদ্র কি বলে তৌসিরকে সান্ত্বনা দেবে তা ওর জানা নেই, কি বলা উচিত তাও বুঝে ওঠার ক্ষমতা ওর নেই। তৌসির যে নাজহারকে বাঁচিয়ে রেখেছে এটাই আশ্চর্য রুদ্র, তার উপর তৌসির এমন চিন্তা করা। রুদ্র জীবনে প্রথম দেখেছে তৌসিরকে এতটা চিন্তিত হওয়া কিছু নিয়ে। ঠোঁট চোখ মুখ শুকিয়ে যাচ্ছে বরাবর তৌসিরের, হাত পা কাঁপছিল যখন তৌসির নাজহারকে নিয়ে গাড়িতে উঠছিল হসপিটালে আসার জন্য। রুদ্র কিছু মুহূর্ত চুপ থেকে তৌসিরকে বলল, আমি আসছিলাম বলতে, বাবির জ্ঞান ফিরছে, তুমি ছেলে দেখা করতে পারো। তৌসির এ শুনে তোর গতিতে উঠে দাঁড়াতে দাঁড়াতে জোর গলায় বলে, সাউয়া তোর, আগে বলবি না এইটা, আমি এতক্ষণ ধরে এইটার অপেক্ষা করছিলাম। এই বলে তৌসির দ্রুত পায়ে কেবিনের দিকে অগ্রসর হয়। সিদ্দিক সাহেব তৌসিরকে যেতে দেখে উঠে এসে রুদ্রকে জিজ্ঞেস করেন, নাজহার জ্ঞান ফিরেছে? রুদ্র মাথা নাড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ। সিদ্দিক সাহেব জিজ্ঞেস করেন, আমি যাইতে পারবো? রুদ্র ওনার প্রশ্নে থতমত খেয়ে যায়, কি উত্তর দেবে বুঝতে পারছে না। কিছু সময় চুপ থেকে কেবিনের দিকে তাকিয়ে বলে, আপনার এখন যাওন লাগবে না তালই মশাই, ভাই সাহেব তো গেল, এখন ভাই চইলে আইলে যাইবে না নে। সিদ্দিক সাহেব রুদ্রের কথায় যুক্তিসন্ধ
গন্ধ পান, মনটা খচখচ করছে মেয়ের জন্য, কিন্তু কি করার, আগে যাওয়ার উচিত ছিল তার। তার জন্য সে আগের জায়গায় চুপ করে বসে যান। উনি বসতেই তাল্লাবাই হালকা গম্ভীর গলায় জিজ্ঞেস করেন, জ্ঞান ফিরেছে নাঝার? সিদ্দিক সাহেব মাথা নাড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ, তৌসির কাছে দেখা করতে, না জানি মারি টারি কি না। তাল্লাবাই এই কথা শুনে তিক্ত এসে বলেন, তোমার কি মনে হয় তৌসির ভাই ওকে মারবে? এত বড় ঘটনাও ঘটিয়েছে, তারপরে তৌসির ভাই কতটা ব্যাকুল হয়ে আছে ওর জন্য, আর এখন ওকে মারবে এই মনে হয় তোমাদের? দেখো গিয়ে, ওকে জড়িয়ে ধরে হয়তো কান্না করছে। মাস্টার চাচু এতক্ষণ চুপ ছিলেন। তাল্লাবাইয়ের কথায় উনিও মত দিয়ে বললেন, তৌসির আর যাই হোক, নাজার ফুলের টোকাও দিব না। সেদিন দেখলাম নিজের হাতে নাজারে পা ধুইয়ে দিতেছিল, তাও রাস্তার মধ্যে। তালাভাই উঠে দাঁড়ান আর কঠিন গলায় বললেন, এতটা বিশ্বাস, এতটা ভালোবাসে তৌসির ভাই ওকে, আর ও কি করলো আর কি করতেছে, সব তোমাদের জন্য। তোমাদের এসব থেকে ওকে বের করে দাও, একটা সুন্দর সংসার করতে দাও ওকে, তৌসির ভাই ওকে আগলে রাখবে। এই বলে তাল্লাভাই উঠে দাঁড়িয়ে অন্যদিকে হন হন করে চলে যায়। সিদ্দিক সাহেব আর নাদের সাহেব স্তব্ধ হয়ে বসে থাকেন আগের জায়গায়। এদিকে তৌসির নাজার কাছে বেডের পাশে রাখা টুলে বসে আছে। হাসপাতালে সাদা চাদরে ফ্যাকাশে মুখে শুয়ে আছে নাজা। তার নিরীহ চোখ দুটো স্থিরভাবে তাকিয়ে আছে তৌসিরের চোখের গভীর শূন্যতায়। তৌসির নিশ্চুপ। নাজার এক কাজে সবুজে বাধ্য চাহনিতে সে নিজে এক মায়ের বাঁধনে আটকে আছে। দীর্ঘ নীরবতা ভেঙে নাজা ধীরে ধীরে মুখ তুলে মুচকি হাসে। এই ক্ষণিকের হাসিটুকু লুকিয়ে আছে এক গোপন অহংকার। ফিসফিস করে সে শোধায়, তৌসির সাহেব, আপনি বড় বোকা। এই শুনে তৌসির বুক চিরে বের হয়ে আসে এক দীর্ঘশ্বাস। সে হাত বাড়িয়ে নাজারের ডান হাতটি আলতা করে নিচের মুঠোয় পরে নিয়ে বলে, এইসব সারো, কেমন লাগছে? নাজার তৌসির হাতে বৃদ্ধ আঙুলে মুঠোয় ধরে প্রশ্নটিকে পাশ কাটিয়ে সরাসরি জিজ্ঞেস করে, মেয়র সাহেব, আমার মতো গাদ্দারকে বাঁচিয়ে রাখার কারণ? এই প্রশ্ন তৌসিরের মুখে ভেসে ওঠে এক কৃত্রিম হাসি। ওর কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে আসে, বহুত হিসাব তোমার লাগে বাকি, এত সহজে মরলে ওই হিসাবের কি হইব? নাজার তৌসির কথায় ওর থেকে চোখ সরিয়ে নিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে হালকা এসে বলে, জানি তো নিশ্চিত কোনো স্বার্থ আছে, নয়তো আমাকে বাঁচিয়ে রাখার মতো মানুষ যে আপনি নন। তৌসির আর কিছু বলে না। বলার ইচ্ছে ছিল অনেক কিছু, অনেক সময় নিয়ে অনেক কিছু বলবে, তবে এখন না, এখন থাক, বলার প্রয়োজন নেই বেশি কিছু। তৌসির কিছুক্ষণ চুপ থেকে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে নাজার দিকে ঝুঁকে তার উপর থেকে পাতলা সাদা চাদরটা সরিয়ে নেয়। এই দেখে নাজা চটফটিয়ে ওঠে জিজ্ঞেস করে, কি হলো? তৌসির ওর কথায় কোনো উত্তর শোধায় না। চুপচাপ হাত বাড়িয়ে ওর পিঠের উপর থেকে পরনের মেডিকেলের শার্টটা সরিয়ে অপারেশনের জায়গাটায় চোখ বুলায়। চোখ বুলিয়ে শেষের মৃদু স্পর্শে হাত বুলিয়ে দেয় সেখানে। নাজার হঠাৎ তৌসির ঠান্ডা স্পর্শে নাজার শরীরটা আচমকা শিউরে ওঠে। ও হিসে হিসে আওয়াজ করে, উহু, এভাবে হাত দিচ্ছেন কেন? কাঁদে কত লাগছে? ব্যথাও লাগছে যে। ব্যথা? তৌসিরের মুখে অন্ধকার ছেয়ে যায়। নাজার মুখে এটা শুনে অবাক হয় ব্যথা শব্দটা। নাজা কি আদৌ ব্যথা বোঝে? সে হয়তো জানে শরীরে আঘাত লাগলে কেমন লাগে, কিন্তু সেই বোঝার গভীরতাটুকু কতটুকু সেটা কি সে জানে? কিন্তু তৌসিরের অন্তঃস্থলে যে নিরীহ ক্ষত, যে যন্ত্রণা তিলে তিলে তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে, সেই তীব্র বেদনা ভার কি নাজার কখনো অনুভব করতে পারবে? নাজার পক্ষে কি বোঝা সম্ভব? আপন মানুষের জন্য কতটা হাহাকার জমা হলে একজন মানুষের ভেতরটা এমন শূন্য হয়ে যায়? মনে হয় না, না, সে বুঝবে না। কারণ সে যেদিন সত্যটা বুঝতো, যদি এক মুহূর্তের জন্য তৌসির এই ছটফটানি, এই নীরবতার কান্না সে দেখতে পেত, তবে সে কখনোই এমনটা করতে পারত না। নাজার নিজের কে এভাবে আঘাত করে নিজের কষ্ট দিয়ে তৌসিরের এমন নিদারুণ যন্ত্রণার মধ্যে ফেলত না। তার এই না বোঝাটা তৌসিরের ব্যথার আরও তীব্র করে তুলল। নাজার নিজেকে পোড়াচ্ছে, আর সেই আগুনের আজে তৌসিরের হাহাকার দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তৌসির কিছু সময় চুপ থেকে পাশ ফিরে নাজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুই ব্যথা বুঝোস না স্যার? তোর মরণের দোকানে টলতে দেখা কতটা ব্যথা আমার হইছে, সেটা তুই বুঝোস? নাজার, তুই এত বোকা কেন? নাজার তৌসিরের কথায় কোনো উত্তর দিতে পারে না।
নৃত্য রয়ে যায়। অনুশোচনায় নাজার না হলেও কোনো এক অজানা কারণে নিজের মনে এক আলাদা খারাপ লাগা কাজ করে। ওকে চুপ করে থাকতে দেখে তৌসি সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলে, বদমাইশির কঠিন পর্যায়ে চলে গেছিস তুই। তোর কপালে দিন রাইতে নিয়ম করে খাঁটি ফোড়ন দিয়ে বাড়ি দিলেও তোরে ঠিক করানো যাইব না লো নটি। নাজার আর কোনো কথা বলে না। আজ আর তৌসির দেওয়া গালিতে রাগ করে না, শুধু মুচকি এসে বলে, তৌসির, আমার না বেঁচে থাকার ভারী আক্ষেপ। যখন গুলি লেগেছিল খুব ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল অপেক্ষার সমাপ্তি ঘটল বুঝি। তবে না, তা হয়নি। এই ঘৃণিত জীবন আরও কাটাতে হবে। তৌসির নাজারকে সরল গলায় বলে ওঠে, আরে নাটকের বাণী গাইস না। গুলি তো আমারে মারতে চাইছিলি, যখন পিস্তল ঘুরাইতে পারস নাই তখন বাঁচার লাগিয়া নিজেই মরছস। নাজার অবাক হয়। তৌসির এটাও জানে জেনে ওকে বাঁচিয়েছে, কি জন্য তৌসির ওকে বাঁচিয়ে রাখলো। নাজার বিস্ময় আড়াল করে সহজভাবে বলে ওঠে, সে তো বটে, তারপর মনে হয়েছিল বাঁচব না। আছে এই গাদ্দারকে আমাকে বাঁচিয়ে রাখলেন যে, কারণটা কি জানতে পারি? তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে নাজারের পায়ের কাছে বসতে বসতে বলে, সবাই তো ভালো লাগে ঘর করে, আমি না হয় গাদ্দারের লাগে ঘর করতাম, একটু ভিন্ন থাকলাম। নাজার নিশ্চুপ থাকে। তৌসির কি মতলব ওকে বাঁচিয়ে রেখেছে কে জানে। এখন কোনোভাবে বাঁচলেই হলো। কি জন্য বেঁচে আছে জানার প্রয়োজন এই মুহূর্তে অন্তত নাজার বোধ করছে না। তৌসির নাজারের পায়ের ওপর থেকে চাদরটা সরিয়ে ওর পায়ের পাতায় আঙুল বুলিয়ে দিতে দিতে বলে, সেটাইছে ভাই, ইঞ্জেকশনের প্রভাব চইলা গেছে। এই বলে তৌসির নাজারের ডান পায়ের তর্জনী টেনে দেয়। নাজার হালকা ব্যথা পেয়ে চোখ মুখ খিচিয়ে আওয়াজ করে, তৌসির, আস্তে টানুন না, ছিঁড়ে নেবেন তো। নাজার চিৎকার শুনে তৌসির তিক্ত গলায় বলে, দূর সিনা, এমন টানাটানি মারিস না, আমি তোর পায়ের আঙুল টানতাছি, আর কিছু না। আপনি এইভাবে টানছেন কেন? আমার পা থেকে হাত সরান। আমার মনে হয় আমি বলিনি আপনাকে টানতে। তোর পা ধরার শখ আমার নাই, শুধু দেখতেছিলাম সে তাইছে নাকি। বিরক্তি দিয়ে কথা বলে তৌসির নাজার কনিষ্ঠ আঙুল ধরে টেনে ধরে। নাজার আবার আওয়াজ করে ওঠে, আপনি খুব খারাপ তৌসির, কেন আমার সাথে ফাজলামি করছেন? আমি ফাজলামি করতেছি নি, তুমি বুঝবা না কি জন্য এটা করলাম। আচ্ছা হয়েছে, পা দেখে হাত সরান, এখন কেমন যেন লাগছে। তৌসির নাজার কথায় উত্তরে কিছু বলবে তার আগে নাজার বাবা আর মাস্টার চাচ্চ কেবিনের দরজা খুলে প্রবেশ করে। তারা বাইরে থেকে দেখছে তৌসির যে নাজার পায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আর নাজার মুচকি এসে কপাল কুচকে ওকে কিছু বলছে। সিদ্দিক সাহেব এমনটা একদমই আশা করেননি। তারা প্রবেশ করে শুকনো কাশি দেন। তৌসির কিছুটা সংকোচে পড়ে যায়, তারপর উঠে দাঁড়ায়, মনে মনে গালি দেয়, সৌমগো ফাইরা পাশা লাথি দিয়ে বের করে দিতে মন চাইতেছে খানকে পোলাদের। আস্তাগফিরুল্লাহ। তৌসির এদের এই নাটক সহ্য করতে পারে না, একটুও পারে না। উঠে দাঁড়িয়ে তৌসির একবার নাজার দিকে তাকায় এবং অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলে, তুমি কথা কও, আমি খাওয়ানোর লেগে কিছু নিয়ে আসি। এ বলে তৌসির সামনে এক কদম আগাতে নেবে, তখন নাজার তার স্বভাবসুলভ ভঙ্গিতে তৌসিরের দিকে চোখ দিয়ে ইশারা করে কাছে ডাকে। এই প্রকাশ্য আহ্বান তৌসির কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। শ্বশুরদের সামনে নাজার কাছে যাওয়াটা কেমন দেখায়, কিন্তু না গিয়েও উপায় নেই। তাই সিদ্দিক সাহেবের দিকে তাকিয়ে এসে আমতা করে হেসে নাজার দিকে এগিয়ে যায়। নাজার মুখের কাছে ঝুঁকে যায় কি বলবে ও তা শোনার জন্য। ঝুঁক দিয়ে নাজার উষ্ণ শ্বাস তৌসিরের কানে লাগে। নাজার ফিসফিস করে আবদার জানায়, আমার খিদে পেয়েছে, ভারী কিছু নিয়ে আইসেন, কিপটামি করে আবার 5 টাকা দিয়ে বনাই নেন না। এই আবদার তৌসির মৃদু হেসে মাথা ঝেঁকে বলে, আচ্ছা আনবো নে। এই বলে তৌসির সোজা হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে কেবিন থেকে বের হয়ে যায়। তৌসির চলে যেতেই মাস্টার চাচু এগিয়ে এসে নাজারকে তুলে হেলান দিয়ে বসতে সাহায্য করে এবং জিজ্ঞেস করে, কেমন লাগছে এখন? নাজার তৎক্ষণিৎ যা জ্বালো উত্তর দেয়, আর কেমন লাগবে, গুলি খেয়ে তো শুয়ে আছে বেটে। গুলি খেয়েছো তুমি, বুঝবে নাকি আমার কেমন লাগছে? সিদ্দিক সাহেব তার পাশে বেডে বসে বড্ড করুণ গলায় বলে, তুই এত বোকা কেন রে মা, তোরে তৌসির জীবনে মারতে না পাঠাইলে এত কিছু হইতো না, আর তৌসির তোর জীবনেও মারতো না। এইটা না বুঝা গুলি করলি, যদি অন্য কোথাও লাগতো। বাবার কথায় নাজার এক দৃষ্টিতে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে ওনার দিকে, তারপর হেলান করে বসে বলে, আর কি হতো, মরে যেতাম, কিভাবে বুঝবো ওই লোক আমাকে মারবে না?
আমার পেট বরাবর পিস্তলের নল ধরে জিজ্ঞেস করছিল উদ্দেশ্য কী। যদি গুলি না খেতাম তাহলে আজ সারা রাত আমাকে ভয় দেখাতো, তারপর একসময় সত্যিটা জেনে যেত। আব্বা, তৌসি শিকদার খেলার কাছে আমাদের খেলা এখন পুঁটি মাছের মতো, তার লাগে পারবা না। মাস্টার চাচুর চুল টেনে বসতে বসতে নাজহারকে আশ্বস্ত করে বললেন, দেখ, পারবো না সেটা আমরাও জানি, তবে না পারলেও কিছু একটা অংশ তো করতে পারবো। তৌসিরের দুর্বলতা তুই, আর তাই তোর সব দোষ ওর কাছে তুলে ধরা তুচ্ছ। আর এখন সুযোগ, তুই কিভাবে করবি জানি না আমরা, আমাদের উদ্দেশ্যটা সফল হলেই হলো। নাজহা বাবার দিকে তাকিয়ে নিজের ভিতর দ্বিধা প্রকাশ করে বলল, আব্বা, এই লোক খুবই খারাপ, কিন্তু জানো আমার বেলায় বড্ড অদ্ভুত আচরণ করে। আমার জন্য এক প্রকার সে পাগল। মানুষ যত্নে যেমন আপন কিছু সাজিয়ে রাখে, ওভাবেই আমায় রাখতে চায়। কত মিথ্যা যে আমার জন্য বলে তার হিসাবই নেই। আমার বলা কত বিশ্রী কথা যে হজম করে তার শেষ নেই। আচ্ছা, এই লোককে কি আমার ঠকানো আদৌ উচিত? সিদ্দিক সাহেব নাজহারের কথায় কঠোর হয়ে যান। তিনি নাজহারের আবেগ নিয়ন্ত্রণে আনেন। নারীদের একটাই সমস্যা, আর তা হলো অতিরিক্ত আবেগ। মারে, আবেগের চলে ভিজাইয়া যার লাগে গেছো তা করে কবে বুঝছো? নাইলে তুমি তো তোমার পায়না পাইবা না। নাজার চুপ হয়ে যায়। তৌসির ঠকাতে তার বুকে খুব ব্যথা লাগছে। তৌসির যাওয়ার সময় নাজার যখন কেঁদেছিল, ওই কান্না মিথ্যা ছিল না, ওই কান্না ছিল আফসোস এবং মিথ্যার আশ্রয় নেওয়ার আফসোস। নাজার নিয়তির কাছে বাধা। যদি এই সব নিয়ম ভাঙতে পারত তবে সে তৌসির এত বাজেভাবে ঠকাতো না। তৌসির মুখের দিকে তাকালে তার কলিজাটা ফেটে যায়। তৌসির খারাপ, কিন্তু নাজার সাথে আজ অবধি খারাপ কিছু করেনি। উল্টো সবসময় নাজারকে খুশি রাখার চেষ্টা করেছে। অথচ নাজার খানিক ওর পিঠে ছুরি মারছে। মাথা নিচু করে নাজার জিজ্ঞেস করে, আর কেউ এলো না আমায় দেখতে? মাস্টার চাচু তখন উঠে দাঁড়িয়ে বলে, এসেছে, হ্যাঁ, আমাকে এখানে পাঠিয়েছে সে, আমি গিয়ে তাকে পাঠাচ্ছি। কে এসেছে? এলেই দেখতে পাবি। সিদ্দিক সাহেব নাদিরের কথায় উঠে দাঁড়ান এবং নাজারের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ভালো থাকিস, যত্ন নেওয়ার কথা বলবো না, কারণ তোর যত্ন নেওয়ার জন্য আপাতত তৌসিরই যথেষ্ট। নাজার মাথা নিচু করে উত্তর দেয়, হ্যাঁ, তৌসির আমার জন্য যথেষ্ট। এই উত্তর একই সাথে ছলনা, স্বীকৃতি এবং এক আলাদা কষ্ট লুকিয়ে আছে। সিদ্দিক সাহেবের চলে যেতে ধীরে ধীরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন তাল্লাভাই। নাজে ওনায় দেখে অবিশ্বাসের চোখে বড় হয়ে চোখের কোটর হতে বের হয়ে আসে উপক্রম। হঠাৎ পাওয়ায় বিস্ময় দেহটা কেঁপে উঠল। হাত পায়ের শিরাগুলো আতঙ্কে ঝুঁকিয়ে নেমে এলো মনে হয় নিচের দিকে। নাজা ঠোঁটে নেড়ে অনেক দ্বিধায় উচ্চারণ করলো, আপনি? তালাবাই ধীর পায়ে এসে নাজার বেডের পাশে রাখা টুলে বসতে বসতে ওকে জিজ্ঞেস করলো, কেমন লাগছে এখন? কেন এমন বোকামি করলি? নাজার ওনার দিকে অভিমানের চোখে এক পলক তাকায়, তারপর সামনে স্থির চোখ রেখে শোধায়, কোন লালসায় মারলাম তা তো আপনার এতক্ষণে জানাই হয়ে গেছে। তালাবাই এমন জিদি কথায় তপ্তশ্বাস ছেড়ে বললেন, জানি। তালাবাই যেন জানেন সেটা নিশ্চিত হয়ে গেল নাজার। তারপর নাজার বলল, তাহলে জিজ্ঞেস করছেন যে? তালাবাই নাজারে বোঝানোর মতো করে বলল, নাজা, এগুলো বোকামি, এগুলো ছাড়, এমন করিস না, এগুলো পাপ। তোর সংসার, সুন্দর সংসারটা নিজের হাতে শেষ করিস না। কিন্তু এসব বোঝার মানুষ তো নাজার নয়। সে উল্টো বলল, আপনাকে পাওয়ার লালসায় এমন দু চারটে পাপের অধিকারিণী হতে আমার দ্বিধা নেই। তালহা এমন উত্তর আশা করেনি। উনি ভেবেছিল নাজার হয়তো ওনাকে ভুলে গিয়েছে, নতুন করে জগৎ বুনছে। তবে আজ ওনার সব ধারণা পাল্টে গেল। সে তার জেদি নিয়ে আছে। তাল্লা ভাই স্তব্ধতা কাটিয়ে বললেন, আমার জন্য এমন পাগলামি করিস না নাজা, বুঝ বাস্তবতা। নাজা সোজা কাটকাট গলায় শোধায়, সব কিছু আগে আপনি, আপনি ব্যতীত পৃথিবীর সব কিছু আমার কাছে তুচ্ছ। নাজা, আবেগ ছাড়, আবেগ দিয়ে বিবেচনা করলে হয় না, বাস্তবতা বড্ড কঠিন রে। আবেগ? নাজা এ শুনে তালাবার দিকে তাকায়। প্রতিবার উনি এমন করে, যখনই ভালোবাসা প্রকাশ করেছে তার নাম আবেগ দিয়ে তিনি দূরে ঠেলে দিয়েছে। আজও তাই করলেন। এত নিষ্ঠুর কেন তিনি? নাজা বড্ড অসহায় ভঙ্গিতে ওনাকে কয়েকটা কথা বলার জন্য মুখ খুলল। আজও সুযোগ, বলে দিক সব নিজেরটুকু। নিজেকে আমায় ভালোবাসতে বাধ্য করলেন, আবার ছাড়তেও বাধ্য করলেন। এতটা নিষ্ঠুর কেন আপনি? আপনি কেন এতটা নিষ্ঠুর হলেন আমার প্রতি? তাল্লা ভাই, আমার না খালি
দামি জিনিসের প্রতি নজর যায়, ভালোবাসা, সুখ আর আপনি। জ্বরের তীব্রতা যখন মহাবিশ্ব ভুলে যায়, কেবল আপনাকে স্মরণ থাকে। সম্ভবত আপনাকে এতটুকু ভালোবাসতে পেরেছি। আপনি আমার প্রথম ভালোবাসা, আমার শেষ ভালোবাসা, শেষ চেষ্টা, শেষ আশা, শেষ মানুষ, শেষ বিশ্বাস এবং শেষ শক্তি। বড্ড অবলায় আপনাকে ভালোবেসেছিলাম, কিন্তু বিশ্বাস করুন, ভালোই বেসেছিলাম। আমি অভিশাপ দিব না। যদি মনে করেন আপনি আমার সাথে ঠিক করেছেন, তাহলে এমন ঠিক যেন আমার সাথে যেমন হয়েছে আপনার সাথেও হয়। আমাকে তো আপনার জীবনে রাখলেন না, তবু মনে রাখবেন এই পৃথিবীতে কেউ একজন আছে যে আপনাকে ভালোবাসতে চেয়েছে, কিন্তু আপনি তাকে বারংবার ফিরিয়ে দিয়েছেন। থালাভাই, আপনি কি আমার হবেন না? পুরোজন্ম বলতে তো কিছু হয় না। নাজা প্রতিটা কথায় তালাভাই অন্তরে রক্তক্ষরণ ধরিয়ে দিয়েছে। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে বলে, তোর এই কান্নায় আমার কিছু আসে যায় না নাজা। তুই ইমোশনাল করার চেষ্টা করছিস, আমাকে করিস না। এ বলে তপ্তশ্বাস ছেড়ে মনে মনে ভাবেন, কত সহজে বললি আমার কিছু যায় আসে না, কিন্তু আমার যে কি যায় কি আসে সেটা শুধু আমিই জানি। তাল্লাভাইয়ের এমন কথায় নাজায়ের চোখে পানি ছেড়ে দিয়ে ভংচুর স্বরে বলে, আমার অসহায় চোখের পানি মিথ্যা না, মিথ্যা না, বিশ্বাস করুন, মিথ্যা না। আমার হইয়েন না, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। এই মিথ্যা অপবাদটা অন্তরে আমাকে করে করে খাচ্ছে। আমার আপনাকে নিজে করে পাওয়ার বড্ড আফসোস। তালাবাই নাজার মুখে তাকান। শুষ্ক চোখ দুটো এখন বিরহে পানির টইটম্বর হয়ে আছে। খুব ইচ্ছে হচ্ছে গাল বেয়ে পড়া পানিটুকু মুছিয়ে দিতে নিজের হাতে, কিন্তু তা যে সম্ভব নয়। নাজাকে ছোঁয়ার অধিকার যে শুধুমাত্র তৌসিরের। তাল্লাভাই নাজারের কথায় জবাব দেন, পৃথিবীতে মানুষ কাঁদে, কাঁদতে কাঁদতে জন্মায়, অভিযোগ করতে করতে বাঁচে, আফসোস করতে করতে মৃত্যুবরণ করে। তাই আফসোস কোনো বিষয় না। নাজা নিজের হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিতে নিতে আকুতি ভরা গলায় জিজ্ঞেস করে, তালাভাই, কি নাম দিমু আপনারে? প্রেম, মায়া, নাকি শুধু এক অনাকিন্ত ধ্বংস? তালাভাই হালকা তাচ্ছিল্য হাসি টেনে ধরে, আবেগ দিতে পারিস। নাজা তাল্লাভাইয়ে আর দুই চোখে ভেজা ডাকর ডাকর অনুরোধে মেশানো গলায় বলে ওঠে, জানেন তাল্লাভাই, দীর্ঘকাল ভালোবাসার পর বুঝলাম বহু বছর ভালোবাসা যায়, তবে একসাথে থাকা যায় না। নাজার কথাগুলো ক্ষতবিক্ষত ভরসার মতো শোনালেও তাল্লাভাইয়ের কাছে উনি কি বলবেন, কি বলা উচিত ওনার, কিছু ব্যথা যে শব্দহীনভাবে ভেতরে তছনছ করে দেয়। তাল্লাভাই একবার নাজার চোখে চোখ রেখে স্লান সুরে বললেন, নাজা, তোর কিভাবে বোঝাই, রাত আমারও হয়, কিন্তু ঘুম হয় না। যা নসিবে আছে তাই হবে। নসিব কথা শুনে নাজার ভরা ডুবে ক্লান্ত স্বরে ফিস ফিস করে আওলায়, মাওলানা, নসিবে যা আছে তাই পেয়ে যাবে বা হয়ে যাবে, কিন্তু অন্তরে অন্তরে যে আপনি আছেন তার কি হবে? তালাভাই আর কিছু বলতে পারেন না, শুধু ওকে বলেন, এত আফসোস করিস না, সব শেষে আমরা পাই একটা অসহায় জীবন, যে জীবন নিয়ে আমাদের আফসোসের শেষ থাকে না। ভালোবাসতে চেষ্টা কর তৌসির ভাইকে, ভবিষ্যৎ জীবন সুন্দর হবে। নাজার নাচরবান্দা ও আবারও ওনার কথায় বিরুদ্ধে গিয়ে নিজের কথা ধারণ করে, আপনাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার ক্ষমতা যে আমার নেই, এ জন্মে আমার হবেও না। আমি এমন ভবিষ্যৎ চাইনি যেখানে শূন্যতায় আলোয় শূন্যস্থানে আপনার বড়ই অভাব। নাজা হয়তো আর কিছু বলতে চাইছিল, ঠিক তখন দরজা পল্লব ঠেলে ভেতরে প্রবেশ করে তৌসির হাতে খাবারের প্যাকেট। তৌসির উপস্থিতি টের পেয়ে তাল্লাভাই তৈগরিক করে উঠে দাঁড়ায়। নাজার দিকে তাকে স্লান হাসে তিনি, কিন্তু সেই হাসির বিদায়ের করুণ সুরে স্পষ্ট। ক্ষীণকণ্ঠে বলেন তিনি, আচ্ছা আমি গেলাম, সকালে আসবো না হয় আবার। নাজা মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। তাল্লাভাই চলে যাবে, সত্যি চলে যাবে? বুকের ভেতরটা মুছে ওঠে তার। মুখে ফুটে যদি একবার বলতে পারতো, তাল্লাভাই থেকে যান না আর একটু, শুধু একটু থেকে যান, কিন্তু আফসোস নাজা সেই সাধ্য নেই, বিন্দু পরিমাণও নেই। তাই বুকের ভেতর জমে থাকা কান্নাটা গিলে নিয়ে চোখ নামিয়ে নেয় সে। আলতা করে মাথা দলিয়ে অভিমানে জড়ানো গলায় বলে, না, আর আপনি কেন আসবেন? অযথা কষ্ট করার প্রয়োজন নেই তাল্লাভাই। লাল চাচু, মোল্লা চাচু, ছোট চাচুকে বলিও আসতে। তাল্লাভাই অবুঝ মন নন। নাজা কথাগুলোর মধ্যে লুকিয়ে থাকা বড্ড অভিমানের ছোঁয়াটুকু তিনি ঠিকই টের পেলেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি শুধালেন, আচ্ছা তাহলে গেলাম। নাজা যান্ত্রিকের মতো মাথা নাড়ায়, আচ্ছা।
যার আগে তাল্লাভাই তৌসির দিকে এগিয়ে এসে তৌসির কাঁধে হাত রেখে পরম বিশ্বাসে বলে ওঠে, খেয়াল রাখবেন তৌসির ভাই। ভাবি, দুঃখিত। ভারী আদরে আমাদের নাজার, আর পারলে মাফ করে দিন ওকে। জানি আপনি আগলে রাখবেন, তারপর বলছি একটু আগলে রাখবেন। ভালো খারাপ বুঝটা এখনো আসেনি ওর। তৌসির তাল্লাভাইয়ের কথায় ওনার কাঁধে হাত রেখে ভরসা জাগিয়ে ভারী গলায় বলল, চিন্তা করিও না তাল্লা, বোন তোমার অযত্নে থাকবে না। তৌসিরের চোখে নীরস আস্থার ছাপ দেখে তাল্লাভাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তৌসির মুখ পানে চেয়ে বলল, ভরসা করলাম, আসছি। এ বলে তাল্লাভাই যাওয়ার জন্য পা বাড়াবেন, অন্যদিকে তৌসির ধীর গলায় নাজার দিকে অগ্রসর হয়। তাল্লাভাই দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যান। একেবারে জন্য আর পিছনে ফিরে না তাকাতেই যে মায়া বাড়বে, পা আর চলতে চাইবে না, তাকালে তাই আর তাকান না। রুমের ভিতরে এখন পিনপতন নীরবতা। তৌসির নাজারের পাশে খাবার প্যাকেট রাখে, তারপর শান্ত সুরে বলল, নুমান স্যুপ এনে দিয়েছে, খাবে? নাজার তৌসির কথা কোনো উত্তর দেয় না, সম্পূর্ণ নিরত্ব থেকে এক অচেনা দৃষ্টিতে তৌসির দিকে কেবল তাকিয়ে রয়। নাজার এমন ভাবলেশীন চাওয়া দেখে তৌসির বুড়ো কুচকে জিজ্ঞেস করে, কি তালো, হ্যাঁ এমন তাকাস কেন? নাজার দৃষ্টি না সরিয়ে সে আগের মতো তাকিয়ে বলে, রাগ হয় না আমার ওপর আপনার? আমাকে এত যত্ন করেছেন। তৌসির ঠোঁটের কোণে ফুটে ওঠে তাচ্ছিলের হাসি। সে বাঁকা হেসে বলে, না হয় না। জানিস তালুকদারের মাইয়া, তোর বেলায় আমার কোনো রাগ ক্রোধ কামই করে না। আমার চোখে তুই মানে নির্ভুল। তৌসির কথায় না যায় তপ্ত শ্বাস ছেড়ে হাসলো খানিকটা। এই হাসি লুকিয়ে রইল বিষাদ, তীব্র এক বিষাদ। নাজার হেসে বলে ওঠে, আপনার সব পাপ কবুল করে আমি যদি আপনাকে মেনে নিই। নাজার এই আকর্তি কথায় তৌসির অভিভূত হয়ে নীরবে ডুবে যায়। চোখের পাতায় ঝাপটাতেই ভুলে যায় সে। পরক্ষণে নিজেকে সামলা নিয়ে এক বেখালি হাসি দিয়ে ব্যঙ্গাত্মক গলায় শোধায়, আমার পাপ তুই কি কবুল করবি? তুই নিজেই তো নোবেলপ্রাপ্ত গাদ্দার, আমার থেকে তোর পাপ বেশি। নাজার জানত তৌসির থেকে কখনোই কোনোদিনও ভালো কিছু শোনার আশা করা বৃথা, তথাপি সে এই আশাই করেছিল তৌসিরের মনে আসল ভাবনাটা জানবে বলে। কিন্তু তা আর হলো কই। তৌসির উল্টে তাকে ভেটকিয়ে দিল। নাজার আর কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে নিল। তৌসির ওকে মাথা নিচু করতে দেখে নিজের ভুল জায়গায় রাশ টানল। সত্যি বলতে জবানকে সামলিয়ে নিয়ে নাজারের দিকে ঝুঁকে গেল। নাজার সটন হয়ে বসে শার্টটা সাবধানে সরিয়ে অপারেশনের সেলাই জায়গাটা গভীর মনোযোগ চোখে বোলায়। তৌসির এই দেখে নাজার কাছে এগিয়ে এসে সেও ধীরে সুস্থে ওইখানটায় দেখতে থাকে। নাজার বিরক্তের সাথে বলে ওঠে, এই আপনি বারবার আমার পেট দেখছেন কেন? লজ্জা করে না আপনার? তৌসির লাজ লজ্জা বরং বড়ই কম, তাই নাজার কথাটা ও গায়ে না লাগিয়ে নাজারের ন্যায় সল চোখে চেয়ে নির্লজ্জের মতো বলে, যে পেটে আমার কদিন পর টুনাটুনি বড় হইব, তার ন্যায় তাকাতে লজ্জা করবো কেন লো সিনাল? নাজার চরম বিরক্তে কপাল কুচকে চশব্দ বের করে মুখ থেকে, তারপর বলল, শোন তো, আমার খিদে পেয়েছে, খাবো আমি। তৌসির সরল না। জবাবে ওর দিকে আরেকটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আমি যে খাবার আইনা দিলাম তার বদলে কিছু নেই। কথাগুলো শেষ করতে তৌসির আলতো হাতে নাজারের শার্টটা ঠিক করে দেয়। এবার ধীরে নাজার থেকে সরে আসে তার মাথার কাছে। হুট করে তৌসির এমন বিপজ্জনক সন্নিধা আর ঘনিষ্ঠ দেখে নাজার শকিত হয়ে ওঠে। বুড়ো কুচকে বেশ সতর্ক গলায় সে জিজ্ঞেস করল, কি হলো? তৌসিরের কথা কোনো উত্তর দেয় না, বরং আচমকা হাত বাড়িয়ে নাজারের থুতনিটা শক্ত করে চেপে ধরে। নাজার কিছু বুঝে ওঠার আগে তৌসির মুখ নামিয়ে এনে তার কানের দিকে, তারপর গালে, ঠিক ঠোঁটের কিনারায় গভীরভাবে ঠোঁট ছোঁয়াতে থাকে সে। অপ্রত্যাশিত এই স্পর্শে নাজার জমে যায়। নিজের অজান্তেই আবেশে ওর ভয়ে চোখ বুঝে নেয়। পরক্ষণে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে বলে ওঠে, তৌসির ছাড়ুন, কি করছেনটা কি? তৌসির আরও প্রগাঢ়ভাবে ওর গালে চুমু খেতে থাকে। ওর কথায় উল্টো পিঠে অন্য একটা অদ্ভুত কথা শোনায়। তা হলো, জবান ঠিক রেখো তালুকদারের মাইয়া, এইটা বহুত দাম। নাজার বিভ্রান্তিতে পড়ে যায়। কি বলল তৌসির? কেন বলল? অদ্ভুত এক ঘোল লাগা চোখে নাজার থমকে যায়।